ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের এক্সপিরিয়েন্স সেশনে। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। জাস্ট মিনিট। ওকে, আমাদের আজকের এক্সপিরিয়েন্স সেশনটা আমাকে কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি কেউ রেসপন্স করবেন। অ্যাপি ওপি ভাই, আমি আপনাকে আনমিউট করে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি একটু আনমিউট করেন। আনমিউট করে আমাকে একটু কনফার্ম করেন যে হ্যাঁ ভাইয়া, দেখা শোনা যায় কিনা। যাচ্ছে। কিছু ওকে শেয়ার ভাই, হয় ওকে, নাই। ইন্ট্রোটা দিই, শুরু করবেন ইনশাল্লাহ। ওকে, আমি আপনাকে কোহোস্ট করে দিচ্ছি। আপনি যে কোনো সময় আনমিউট বা মিউট নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে। ওকে। তো সবার উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের এক্সপিরিয়েন্স সেশনটা তাদের জন্য যারা নিজেরা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের কাজটা নিজে গুছাইতে চাচ্ছেন, নিজের মতো করে ফান্ড ম্যানেজের জন্য ট্রাই করতে চাচ্ছেন, মানে যারা মোটামুটি কোনো ধরনের এজেন্সি বলেন বা কোনো ধরনের থার্ড পার্টি বলেন, মূলত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদের হেল্প ছাড়া নিজে নিজে যারা পিএইচডি প্রোগ্রামের জন্য সামনে টার্গেট রাখতেছেন, তো তাদের জন্য আজকে এক্সপিরিয়েন্স সেশনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের অপি ভাই লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছেন পিএইচডি প্রোগ্রামে। তো আমরা ওনার কাছ থেকে ওনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শুনবো। উনি খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি, 2 দিন বা 3 দিন আগে ওনার ইন্টারভিউ হয়। তো আলহামদুলিল্লাহ ওনার সবকিছুই এখন ওকে, হয়তো বা আগামীকালকে বা পরশু গিয়ে উনি ওনার পাসপোর্ট কালেক্ট করবেন। তো সবাই ওনার জন্য দোয়াও রাখবেন, এবং সবার পক্ষ থেকে আমি ভাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। যেহেতু আমাদের মেসেজ সেকশন অফ, সো সবাই চাইলেও এখানে কংগ্রেচুলেশন দেওয়ার সুযোগ পাবে না, তো সবার পক্ষ থেকে ভাই আপনাকে থ্যাংক ইউ কংগ্রেচুলেশন। ভাইয়া। ওকে। আর যে আজকে ভাই আপনার প্ল্যাটফর্মটা ওপেন টোটালি। আপনি আপনার মতো করে প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, এক্সপিরিয়েন্স সেশনটা শেয়ার করতে পারেন। আমরা ধরেন ইন জেনারেল, মানে এক্সপিরিয়েন্স বলতে আমরা যেটা বুঝি, আমাদের অলরেডি একটা বেসিক এক্সপিরিয়েন্স গ্রুপও আছে, ওইখানে সবাই লিখে এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো আমরা গতানুগতিক এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই ধরেন এটা ওয়ান কাইন্ড অফ একটা, মানে মোটিভেশন স্টোরি হিসেবে আমরা দেখতে চাই। আপনার ইউএসএ জার্নি কোথা থেকে শুরু হলো, আপনি অস্ট্রেলিয়াতে কেন গেলেন না, ইউকেতে কেন গেলেন না, অন্য অন্য অনেক কান্ট্রিতে ভিসা পাওয়া খুব ইজি, ওইসব কান্ট্রিতে কেন আপনি যাচ্ছেন না, বা এটা আপনার সাথে কিভাবে অ্যালাইন করে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে ঝিলে একটা ইন টোটাল একটা সাকসেস স্টোরি আমরা শুনতে যাচ্ছি ইনশাল্লাহ, যাতে করে আপনার পরবর্তী জেনারেশনে যারা আসবে তারা যেন এই এক্সপিরিয়েন্সটা তো ডেফিনেটলি থাকবে, যুগের পর যুগ থাকবে। আমরা হয়তো এক সময় এক গ্রুপে থাকবো না, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব, বাট এই এক্সপিরিয়েন্সটা অনেকেই শুনবে। তো যারা শুনবে তারা যেন বেনিফিটেড হয়, আমরা এই আশাটা রাখতে পারি ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে শুরু করব কি? জি। জি ভাই, আপনি তাহলে শুরু করেন, আমি মিউটে যাচ্ছি, আর কোনো প্রয়োজন পড়লে আমি আনমিউট করে কথা বলবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া। ঠিক আছে, ওকে, কন্টিনিউ করেন। উম, আচ্ছা, আমি শুরু করি তাহলে। ব্যাপারটা হচ্ছে, মানে আমার কাছে এই জার্নিটার একটা ছোট একটা ইন্ট্রোডাকশন আছে। সেইটা হচ্ছে, আহ, আমরা যখন বা ইউনিভার্সিটিতে যাই, তো তখন বড় ভাইদের কাছে যেরকম শুনতে মনে হচ্ছিল যে জার্নিটা বেশ স্মুথ এবং বেশ, মানে সহজেই হয়ে যায়, হয়তো বা সেই সময় সহজেই হইতো। তো আমার কাছে মনে হয় নাই যে জার্নিটা এতটা সহজ ছিল, কারণ এই জার্নিতে ফেইলার ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, সবকিছু ছিল। তো আমি 2023-এ পাশ করি। তো 2023-এ ফেব্রুয়ারিতে আমি পাশ করি। তো তার তার আগেই মোটামুটি ইউনিভার্সিটি লাইফ থেকে আমার, মানে টার্গেট ছিল বাইরে যাব। এবং আহ, আমরা যখন পাশ করি তখনই আমার দুই ফ্রেন্ডের অলরেডি
ইউএসএ তে হচ্ছে পিএইচডি তে অ্যাডমিশন হয়ে গেছে আর কি। তো ওরা ভিসার জন্য ফাইট করতেছে, ওর হচ্ছে ভিসা ইন্টারভিউ দিয়ে ফেলছিল, এরকম কোন একটা সিচুয়েশন ছিল। তো আমি আমার কথাই বলি যে আমি হচ্ছে ওই মুহূর্তে তো প্রিপারেশন শুরু করি একটা একটা করে। আর কোনো চাকরি বাকরিতে ঢুকি নাই। তো ইনিশিয়ালি যে যেগুলা প্রিপারেশন নেয় সবাই, জিআরই আইএলটিএস, ওইগুলাই হচ্ছে নেওয়া শুরু করি। প্রবলেম হচ্ছে যেটা, মানে এইটা হয় হচ্ছে, মানে ইউনিভার্সিটিতে আমরা সবাই লাস্ট মোমেন্ট প্রিপারেশনে অভ্যস্ত, যে পরীক্ষার আগে যেই অল্প সময়ের প্রিপারেশন, ওই প্রিপারেশন, তো ওই ধারণাটা আসলে ব্রেনের মধ্যে সেট হওয়া আছে। তো এইটা হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট করছে। যে ধরেন আমি জিআরইর ডেট 4 মাস আগে নিছিলাম, কিন্তু আমি পড়তে বসছি আসলে 15-20 দিন আগে। তো আমার স্কোরও ওরকম ভালো আসে নাই। আবার আইএলস এর আইএলস এর আসলে স্কোর ওই সময় মোটামুটি আসছিল, 7 আসছিল, স্পিকিং এ হচ্ছে 6 চলে আসছিল এরকম। তো এইটা, এগুলা নিয়ে চিন্তা করি নাই, আমি হচ্ছে ফল 24-এর জন্য অ্যাপ্লাই শুরু করছিলাম। তার আগে একটু বলি যে কেন হচ্ছে ইউএসএ টার্গেট করছি। মোটামুটি যখন আমরা 4-2 তে মানে শেষের দিকে, তখন হচ্ছে জিনিসগুলা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি। তো যেটা দেখা যায় যে আহ, যদি আমি ফান্ডেড স্টাডি করতে চাই, যে আমার ফুল ফান্ডিং স্টাডি লাগবে, কোনো বাসা থেকে খরচ করব না, যদিও ফুল প্রসেসটা একটু এক্সপেন্সিভ প্রসেস, তো স্টিল যদি আমি পরবর্তী পড়াশোনা ফুল ফান্ডেড করতে চাই, আমার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে পিএইচডি প্রোগ্রামে যাওয়া। পিএইচডি প্রোগ্রাম মোটামুটি আমার দেখা, আমি যতখানি ঘাটাঘাটি করছি, যে অল ওভার দ্য ওয়ার্ল্ডই হচ্ছে ফুল ফান্ডেড। ইভেন অস্ট্রেলিয়া, ইউকের মতো, ইউকে, নরওয়ে, কানাডা, সব দেশেই হচ্ছে ফুল ফান্ডেড পিএইচডি। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেইটা হচ্ছে যে ম্যাক্সিমাম দেশের ইউনিভার্সিটি গুলা পিএইচডি প্রোগ্রামের আগে হচ্ছে মাস্টার্স কমপ্লিট এই রিকোয়ারমেন্ট চায়, যতখানি আমার দেখা। তো কিন্তু ইউএসএ তে এই ফ্লেক্সিবিলিটি আছে যে আমি বিএসসি থেকে ডিরেক্টলি পিএইচডি তে এনরোল করতে পারবো। তো ওই জন্য একটা টার্গেট হয় যে ইউএসএ তে পিএইচডি করতে যাব। এক, দ্বিতীয়ত, আমি যেই সাবজেক্টে ছিলাম, আমি ছিলাম হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সে। এখন আমি হচ্ছে মেটালার্জি রিলেটেড এই ধরনের কাজগুলা করতে আগ্রহী ছিলাম না। মানে আমার ইচ্ছা ছিল ধরেন এনার্জি রিলেটেড কাজ করা, বা হচ্ছে এমন পিএইচডি প্রোগ্রাম গুলোতে এনরোল করা যেগুলাতে হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে এনার্জি স্টোরেজ সিস্টেম, এগুলো নিয়ে কাজ হয়। তো আমি, যেমন কানাডাতে হচ্ছে অনেক বেশি পরিমাণ মেটালার্জি নিয়ে কাজ হয়, ইভেন অস্ট্রেলিয়াতে অনেক বেশি মেটালার্জি নিয়ে কাজ হয়। তো এই জিনিসগুলোতে আগ্রহ কম ছিল, দেখলাম যে সবকিছু মিলে আমার ইন্টারেস্ট এবং যেই ধরনের ফ্লেক্সিবিলিটি চাচ্ছি, সবকিছু মিলে ইউএস খুবই ভালো ছিল। তো এখন যেটা হয়েছে যে যেটা করলাম, যে জিআরই আইএলটিএস দিয়ে একটু একটু করে অ্যাপ্লাই শুরু করলাম। প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে, এই কাজগুলা আসলে আমরা যেটা করি ওই যে সেম, ধরেন এসওপি রেডি করা, সিভি রেডি করা, এগুলো অনেক কম সময়ের মধ্যে রেডি করতে চাই। তো এসওপি আমি যেমন ওই সময় 2024-এর কথা 23-এর কথা বলতেছি, ওই সময় আমি মোটামুটি 2 সপ্তাহের মধ্যে লিখছি, বা হচ্ছে সিভি হচ্ছে এরকম একদিন বসে বানাই ফেলছি। তো এই জিনিসগুলো আসলে প্রবলেমেটিক, এগুলো আসলে একটা কিমিউলেটিভ ওয়ার্ক, মানে অনেক দিন ধরে করলে জিনিসটা পলিশড হয়। তো এক, দ্বিতীয় যে প্রবলেমটা হয়েছে সেইটা হচ্ছে যে সিলেকশন ভার্সিটি সিলেকশন আমি ওই সময় বুঝি নাই। তো ওই সময় কিভাবে সিলেকশন করছি, যে ঠিক আছে আমার রেঞ্জ আমি ধরে নিলাম, যে ধরেন 70 থেকে 100 ইউএস নিউজ এর র্যাঙ্কিং এ। তো আমি 70 থেকে 100-র মধ্যে ধরেন 6টা অ্যাপ্লাই করছি, 2টা ধরেন এর থেকে উপরে অ্যাপ্লাই করছি অ্যাম্বিশিয়াস ভার্সিটি হিসেবে, আর সেফ ইউনিভার্সিটি হিসেবে লাস্টের দিকে, এরপর 100-র পরে 2-3টা করছি। এখন ওই টাইম একটা প্রবলেম দেখা গেছিল, সেটা হচ্ছে আহ ফান্ডিং এর একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে ফান্ডিং গুলা কাট করা শুরু করছিল, এবং একটা ভালো লেভেলের ক্রাইসিসের স্টার্টিং পয়েন্ট ছিল। এবং মোটামুটি অনেক প্রফেসরই ওই সময়, আমি যেটা বুঝতে পারছি, যে এই জিনিসটা ইস্যুটা নিয়ে প্যানিক করছে। তো অনেকের কাছে ফান্ডিং অ্যাভেলেবেল থাকলেও সে যে নতুন স্টুডেন্ট নিবে এই ধরনের মানে কন্ডিশনে
তারা ছিল না বা মেন্টালিটিতে ছিল না। তো যেটা হয়েছে যে খুব একটা মেইলও যে আমি করছি এরকম না। মেইল করছি হচ্ছে ধরেন ৩০০ ৩৫০। কিছু ভালো রেসপন্সও আসছে, কিন্তু ওই সময় আমি কিছু আসলে সত্য কথা বলতে বোকামি করছি। কিরকম আমি বলি, প্রথমত ভার্সিটি সিলেকশনে অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যে আমি, ফর এক্সাম্পল, আমার কাছে র্যাঙ্ক অ্যাভেলেবেল যে ৭০ থেকে ১০০ আমি জানি কোন কোন ভার্সিটি আছে। এর মধ্যে যেগুলো আমি চিনি, আমার পরিচিত, আমি নাম শুনছি, সেগুলাতে অ্যাপ্লাই করতেছি। এরকম একটা কাজ করছে। দ্বিতীয়ত, যেমন ফ্লোরিডার ইউনিভার্সিটি গুলাতে প্রফেসররা প্রায়শই স্টুডেন্ট নেয় এবং বাংলাদেশি কমিউনিটি অনেক বেশি স্ট্রং। কিন্তু ফ্লোরিডাতে মানে সচরাচর রেজাল্ট ইভ্যালুয়েশন করা লাগে। এটাও একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তা আমি এই জিনিসটাও করাইতে চাইনি। তো ধরেন ২০২৩ ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে ২ জন প্রফেসর আমাকে গ্রিন সিগন্যাল দিছিল। কিন্তু আমি এপ্লাই করি নাই। কেন? কারণ হচ্ছে আমার আ ছিল না, রেজাল্ট ইভ্যালুয়েশন করা ছিল না। তো আমার কাছে মনে হয়েছিল হয়ে যাবে আল্টিমেটলি। তো প্রবলেম যেটা হইছে, এপ্লাই ঠিকই করছি। আমার অ্যাডমিশনও হইছে এবং ইউনিভার্সিটি অফ সিনসিনাটিতে হইছিল, ওকলাহোমা স্টেটে হইছিল। তো এই অ্যাডমিশন গুলা হওয়ার পরেও যেটা হইছে, প্রবলেম যেটা হইছে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজ করতে পারিনি। তো ফান্ড ম্যানেজ না করে তো হচ্ছে আমি আসলে যাব না। এইটা হচ্ছে তখনের ডিসিশন ছিল এবং দেখা গেছে যে আ মানে আমি ওয়েট করতে, করতে রেজাল্ট গুলা তো আসলে ধরেন এপ্রিলের ১৫, মের ১ পর্যন্তও আসে। কিছু, কিছু ইউনিভার্সিটি আরো পরেও দেয়। মানে আরো পরে বলতে হচ্ছে লাস্টে রিজেক্ট করে দেয়। যে মানে কিছু জানায় নাই, ধরেন জুনের ১ বা জুনের ১৫ তে গিয়ে জাস্ট রিজেক্ট করে দেয়। তো এই ওয়েট করতে, 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 করতে জুনের ১৫ র মতো চলে আসছে এবং এই পুরা ফেজটা খুবই আসলে স্ট্রেসফুল এবং খুবই আসলে কি বলে যে ডিপ্রেসিং, যে আমি চেষ্টা করতেছি, হচ্ছে না। কিন্তু দেখার বিষয় হচ্ছে এইখানে আমার কয়েকটা ভুল ছিল। ঠিক আছে? যেই ভুলগুলা আমি পরে আইডেন্টিফাই করে এবার হচ্ছে অ্যাডমিশনের জন্য এপ্লাই করছি। যে আমার কোথায় কি ভুল ছিল, ওইগুলা হচ্ছে আগে আমার আইডেন্টিফাই করতে হবে। তো আমি এখনো যখন জেনারেলি কাউকে অ্যাডভাইস দেই, আমি ভুলগুলা বলে দেই। যেমন একটা ভুল হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় আ একটা জিনিস, মানে পরিচিত নাম দেখে আসলে বাংলাদেশী যারা স্টুডেন্ট আছে অনেকেই করে। কারণ পরিচিত নাম কিভাবে হয়? তার পরিচিত কেউ গেছে, এজন্যই। প্রবলেম যেটা হইছে যে তার হইছে মানে যে আমারও হবে, এইটা সত্য না। তো এইখানে হচ্ছে ইউনিভার্সিটি কতখানি অ্যাকসেপ্টেন্স রেট, ওইটার এনভায়রনমেন্ট কিরকম, আদৌ প্রফেসররা এখন স্টুডেন্ট নিচ্ছে কিনা। যেমন কারেন্টলি ২৬ হল এসেও অনেক বড়, বড় ইউনিভার্সিটি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় নাই। এবং তারা পাবলিকলি বলেও নাই যে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছি না। তো দেখেন অনেকে এপ্লাই করে আসলে ওয়েট করছে, লাস্টে গিয়ে রিজেকশন হয়ে গেছে। সো এই সিচুয়েশন গুলো একটু জেনে নিতে হবে যে, এবং বলে দেয়। মানে আমি নিজেই এবারে গ্র্যাড কো এর সাথে কথা বলে জানতে পারছিলাম যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিবে না। তো কমিউনিকেশন করলে জিনিসগুলা জানা যায়। তো এইভাবে করে কমিউনিকেশন করে জানতে হবে ১। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে প্রফেসর ম্যানেজ করে রাখলে মানে ফুল প্রসেসটা খুব ইজিয়ার হয় এবং মানে হেডেকটা কম থাকে। কিরকম? আমি যদি সেন্ট্রাল ফান্ডিং করি, তো আমি জাস্ট ওয়েট করতেছি আমারটা যেন হয়ে যায়, আমারটা যেন ফান্ড হয়ে যায়। সেই জায়গায় প্রফেসর ম্যানেজ করলে এই প্রবলেম গুলা হয় না। তো এইটা হচ্ছে আমার ওই সময়কার রিয়ালাইজেশন ছিল। এরপরে আসলে মানে পাস করে ফেলছি, অলরেডি ১ বছরের বেশি হয়ে গেছে। এখন তো হচ্ছে আসলে সামাজিক চাপে যে কিছু করি না, কিছু দেখতেছি না। এইজন্য হচ্ছে লাস্টে আমি আ জবে এপ্লাই করা শুরু করি। পরবর্তীতে হচ্ছে আমার জবও হয়। বেশ ভালো একটা কোম্পানিতে জব শুরু করি। এখন প্রবলেম যেটা হয় যে ২৫ এ কেন আমি এপ্লাই করি নাই সেটাও বলি। আসলে করার সুযোগ পাইনি। আমি মাত্র জবে ঢুকছি এবং কাজগুলা শিখতে, এনভায়রনমেন্ট এর সাথে অ্যাডজাস্ট করে নিতেও একটা সময় চলে যায়। এবং মোটামুটি আমার ৬-৭ মাস, ৮ মাস আমি বলব যে আমি এই এনভায়রনমেন্ট এ আসলে মোটামুটি খাপ খাওয়ায় নিছি। মোটামুটি আমার ফেব্রুয়ারি, ২৫ এর ফেব্রুয়ারি চলে গেছে। এনভায়রনমেন্ট বলেন, কাজ এর দক্ষতা বলেন, এই জিনিসগুলো আসতে একটু সময় লাগে। তো দেখা গেছে যে এরপরে আমি এই ২৫ এর ফল পুরাটাই আমার হচ্ছে বাদ হয়ে গেছে। এবং এতে একটা প্রবলেমও হইছে যে আমার IELTS এর ডেটও চলে গেছে। কারণ ২ বছর থাকে, ডেট চলে গেছে। এবার এরপরে যেটা হইছে, মানে আমি ভাই নরমালি চাকরি করতেছিলাম। ব্যাক ইন দ্য মাইন্ড একটা ফ্রাস্ট্রেশন ছিল। এরকম ফ্রাস্ট্রেশন ছিল যে
আমি ট্রাই করছি, আমার ইচ্ছা ছিল বাইরে যাওয়ার পিএইচডি করার জন্য, কিন্তু আমি সেই সুযোগটা অ্যাকোয়ার করতে পারিনি। কিন্তু আমি আমার জব কন্টিনিউ করতেছি। এরপরে হচ্ছে মোটামুটি মানে বলতে পারেন অফিসের ওপর রাগ করেই হচ্ছে আমি একদিন মেজাজ খারাপ করে হচ্ছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন করে ফেলছি মোটামুটি 25শে জুলাইয়ের দিকে, আগস্টের দিকে ডেট নিছি আর কি, এরকম। এখন যেটা হয়েছে যে তখন হচ্ছে 25শে আগস্টে মানে আমার হাতেও সময় তখন আইএলটিএস এর জন্য কম, কিন্তু ভালো জিনিস যেটা যে আমার আগের বার আইএলটিএস দেওয়ার জন্য আমার নিজের কিছু ট্যাকটিক্স রেডি ছিল। এখন আমি অলরেডি জানতাম গ্যাপ গুলো আছে, সেগুলাতে বেশি ফোকাস করছি যেন গ্যাপটা হচ্ছে ওভারকাম হয়ে যায়। তো যেমন ফর এক্সাম্পল লিসেনিং এ আমি তখনই জানতাম যে আমি ভালো, আমি জাস্ট হালকা প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। রিডিং এ দুই একটা জায়গায় গ্যাপ ছিল, ওইগুলা ক্লিয়ার করে ফেলছি। স্পিকিং এ টু বি অনেস্ট আগের বারের রেজাল্টে আমি অবাক হয়েছি, কারণ আমার আসলে আরো বেশি আশা করছিলাম। তো এইবার হচ্ছে জাস্ট নর্মাল প্র্যাকটিস করে গেছি, আমার মন মতো আসছে। রাইটিং ও সেম আর কি, রাইটিং আমার কাছে মনে হয় না আহামরি ডেভেলপ করতে পারবো, হালকা পাতলা একটু দেখছি। এবার হচ্ছে আর্ট আসছে, আসার পরে এবার তো আমার প্ল্যান হচ্ছে প্রফেসর ম্যানেজ করব। কিন্তু প্রবলেম যেটা হয়েছে, অফিসের কাজ করে আসলে অফিসে ধরেন 8 ঘন্টা ডিউটি করে মানে শরীরেও সাপোর্ট দেয় না, এবং হচ্ছে মানে মানসিক যেই কি বলে পরিশ্রম করার মতো স্ট্যাবিলিটি দরকার ওইটাও আসলে থাকে না, মনোবল থাকে না, সহজ হিসাব। তো এখন যেটা হয়েছে আমি আসলে প্রফেসর ম্যানেজ করতে করার চেষ্টা করছি। ইনিশিয়ালি আমি মেইল করতেছিলাম, কিন্তু আমিও জানতাম যে এই পরিমাণ মেইল করা দিয়ে হবে না। কারণ আমার কাছে একটা বারের মতো আছে যে আপনি যদি 500 থেকে 600 মেইল করতে পারেন, আপনার আসলে 2-3টা ফান্ড ম্যানেজ হবে। এবং আমার এর পরবর্তীতে যে বন্ধুরা গেছে এরকমই 500, 600 বা 700 পর্যন্ত মেইল করে তারপরে হচ্ছে ফান্ড ম্যানেজ করে গেছে। তো এখন যেহেতু আমি পারতেছি না, এখন আমার নিউ স্ট্র্যাটেজিতে যাইতে হবে। যেটা হচ্ছে আমার এই খোঁজ লাগাইতে হবে কোন ভার্সিটি গুলাতে সেন্ট্রাল ফান্ডিং হয়, এবং লিস্ট পসিবিলিটি আছে সেন্ট্রাল ফান্ডিং এর। তো আমি ওই ভার্সিটি গুলা খোঁজা শুরু করছি। খোঁজার একটা ধরন হচ্ছে প্রফেসরকে মেইল দিয়ে বুঝতে পারছি যে ওনারা সেন্ট্রাল ফান্ডিং হয়। আরেকটা ধরন হচ্ছে ধরেন আমার কোনো পরিচিত কেউ আছে, তাকে জিজ্ঞেস করছি যে এরকম সেন্ট্রাল ফান্ডিং হয় কিনা। তো এইভাবে করে মোটামুটি আমি এইবার 6টা না, না 5টা 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম আর কি, একটা মাস্টার্সে, বাকি 5টা হচ্ছে পিএইচডি তে। এবং কাইন্ড অফ ওই যে অ্যাপ্লাই করে বসে থাকা, ওয়েট করা আর কি, যে কি হয়। এরপরে যেটা হয়েছে যে আমাকে লুইজিয়ানা স্টেট থেকে হচ্ছে একটা ইন্টারভিউ কল করছে। এই লুইজিয়ানা স্টেটের আসলে ডিপার্টমেন্টাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওদের একটা গ্রাজুয়েট কমিটি আছে, যারা আসলে ইন্টারভিউ নিয়ে অ্যাডমিশন দেয়, মানে সেন্ট্রাল গ্রাজুয়েট কমিটিকে জানায়, প্লাস হচ্ছে ওরাই ফান্ড দেয়, ডিপার্টমেন্ট থেকে ফান্ড দেয়। তো হচ্ছে ইন্টারভিউ কল করছে, ইন্টারভিউ কল করার পরে হচ্ছে ইন্টারভিউ দিছিও। এবং ইন্টারভিউতে ধরেন এমনিতেও ইউজুয়ালি ইন্টারভিউ গুলা তো রিসার্চ বেসড হয়, যে কি নিয়ে কাজ করছি, কি নিয়ে কাজ করব। তো এইখানে হচ্ছে ভালো একটা প্রেজেন্টেশন বানাইছিলাম। তো আমি সাজেস্ট করব সবাইকে যে প্রেজেন্টেশন রেডি করে রাখার জন্য, যে যদি ইন্টারভিউ হয় তখন ওইভাবে যেন বেন করতে পারে। আরেকটা জিনিস সেটা এবার যেটা করছিলাম সেটা হচ্ছে আমি, আমার তো আগে একটা এসওপি রেডি ছিল। তো মোটামুটি আমি আইএলটিএস দিছিলাম আগস্টে, আগস্টে দেওয়ার পর থেকে আমি এসওপি হচ্ছে পলিশ করা শুরু করছি। তা আমি নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের মধ্যে অ্যাপ্লাই করছি। তো এই 2 মাসের মধ্যে ধরেন ওই টাইমে আস্তে আস্তে এসওপি যথেষ্ট পলিশড হয়ে গেছিল। প্লাস আরেকটা এবার যেটা করছি, যেটা আগের বার করি নাই, এটা আমি সবাইকে বলবো যে আমরা অনেক ক্ষেত্রেই এসওপি হচ্ছে কাস্টমাইজ করি না, অল্প কিছু জায়গা চেঞ্জ করে দিয়ে দিই। এইবার হচ্ছে অবশ্যই এসওপি কাস্টমাইজ করছি, যে ইউনিভার্সিটির জন্য বিশেষভাবে কিছু জিনিস হয়তোবা কোনো প্যারা এড করছি, হয়তোবা কোনো প্যারা বাদ দিয়ে দিছি, এভাবে করে বা হচ্ছে নতুন কিছু ভাবে লিখছি। এইভাবে ইভেন আমার মনে আছে লুইজিয়ানার জন্য আমি লিটারেলি আমার রিসার্চ ইন্টারেস্টের জন্য যে প্যারাটা ছিল ওইটাকে আমি পুরাটা রিরাইট করছিলাম। প্লাস হচ্ছে সিভিও এবার বেশ কাস্টমাইজ করে করে দিছি। খুব একটা চেঞ্জ করার থাকে না, তবুও হচ্ছে কিছু জায়গায় কাস্টমাইজ করে করে দিছি, মানে চেঞ্জ করে করে দিছি আর কি। তো এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম যে ইন্টারভিউ অ্যাটেন্ড করলাম, করার পরে হচ্ছে
ইন্টারভিউ নিছে, ইন্টারভিউতে যেটা প্রবলেম হয়েছে ওরা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু টেকনিক্যাল প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে এবং বলে নিছে যে মন খারাপ করো না, কারণ হচ্ছে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, তো কিছু জিনিস আমাদের দেখে নিতে হবে। তো টেকনিক্যাল কোয়েশ্চেনের যেমন ওরা ধরেন হিট এক্সচেঞ্জার নিয়ে কোয়েশ্চেন টোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এইগুলা আসলে আমার ওইরকম আইডিয়া নাই। তো আমি আমার বেসিক থেকে যতখানি অ্যান্সার করা যায় করছি আর কি। আহ দুই একটা জিনিস যেমন আমার একদম আউট অফ আইডিয়াই নেই, এবং আমাকে আসলে স্বীকার করতে হয়েছে যে আমার আইডিয়া নেই। এরপরে একটা ওয়েবসাইট আছে গ্রেট ক্যাফে বলে খুব সম্ভবত, ওইটাতে হচ্ছে সবাই মোটামুটি পোস্ট করে। আমি মোটামুটি ইন্টারভিউয়ের 2 দিন পরেই দেখছি মানুষজন মানে অ্যাডমিশন হয়েছে এরকম পোস্ট দিয়ে ফেলছে, অথচ আমার কিছু আসে নাই। পরে হচ্ছে আমার ওইখানে পরিচিত এক ফ্রেন্ড ছিল, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো মোটামুটি দিয়ে দিছে। সো আমি আর আশা রাখি নাই। সো এইবার এই পর্যন্ত হচ্ছে এন্ড অফ fall 26 এর আশা শেষ। এরপরে হচ্ছে এখন এসে হচ্ছে তখন আবার ডিসিশন নিচ্ছিলাম, যেহেতু ইউএসএ হচ্ছে না, অন্যান্য কান্ট্রি দেখবো কিনা, অস্ট্রেলিয়া দেখবো কিনা, বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি গুলো দেখবো কিনা। তো ওইখানে হচ্ছে ওই যে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সপেন্সের একটা ইস্যু আছে, আর একটা হচ্ছে মাস্টার্সে যাইতে হবে। মাস্টার্স এর পরে আবার পিএইচডি করতে হবে। পিএইচডি কেন করব আমি আমি হচ্ছে পিএইচডি তে এত ফোকাস, কারণ হচ্ছে মানে আমার মোটামুটি ইউনিভার্সিটি শুরু থেকেই আমার রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা, সত্য কথা বলতে। এবং ধরেন রিসার্চ করতে গিয়ে আসলে আমি রেজাল্টও খারাপ করছি। তো জিনিসটার প্রতি, রিসার্চ লাইনে যাওয়ার প্রতি আমি প্যাশনেট, এই জন্য যে আমার পিএইচডি করাই লাগবে। তো এখন এই অপশন গুলা দেখতে দেখতে আসলে ধরেন আমি মাঝখানে অস্ট্রেলিয়াতেও তো হচ্ছে অ্যাপ্লাই করতে, ইউনিভার্সিটিতে মাস্টার্স অ্যাপ্লাই করতে এজেন্সির সাথে কথা বলা লাগে। তো এরকম আমি এক দুইটা এজেন্সির সাথেও কথা বলতেছিলাম। ইন দা মিন টাইম এপ্রিলে হচ্ছে আমার লুইজিয়ানা স্টেট থেকে হচ্ছে অ্যাডমিশন আসছে অ্যান্ড তারপরে ফান্ডও আসছে। এরপরে হচ্ছে একটু ডিলে হয়েছিল এই কারণে যে ওদের টেকনিক্যাল কিছু এররের জন্য ডিলে হয়েছে। তো আমার মোটামুটি I-20 আস্তে আস্তে জুন হয়ে গেছে। তো জুন হওয়ার পরে মোটামুটি আমি 2 দিনের মধ্যেই হচ্ছে DS-160 ফর্ম ফিল আপ করছি, প্লাস হচ্ছে ওদের ওই যে সিজিআই পোর্টালও ফিল আপ করছি, করে হচ্ছে সেভিস ফিটি টাকা পয়সা সব মানে মোটামুটি ইনস্ট্যান্টই দিয়ে দিছি। এখন এইখানে একটা জিনিস আছে, আমি যেটা ভাবতেছিলাম যে ধরেন ইউটিউবে অনেক ভিডিও দেখলে দেখা যায় যে মেনলি ভিডিওগুলো এজেন্সি গুলারই হয়। এই এজেন্সি গুলা প্রিচ করার চেষ্টা করে যে DS-160 ফর্মটা ফিল আপ করা অনেক কঠিন একটা কাজ, এবং এই ফর্মটা ফিল আপ করতে গেলে অনেক ঝামেলা হবে না, সবার উচিত এজেন্সির সাথে কথা বলা। এরকম একটা হচ্ছে ম্যান্ডেট ওরা প্রিচ করার চেষ্টা করে, বা এরকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে। তো আমি ওই সময় টেলিগ্রামের এই এইচএসডি গ্রুপেরই, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি একজন অ্যাডমিনের সাথে ইস্যুটা নিয়ে কথা বলছি আর কি, যে ভাইয়া আমার তো এরকম মনে হচ্ছে। তো ওনারা বলছে যে আসলে ভাই কিছুই না, নিজেই আসলে ফিল আপ করা যায়, এবং জাস্ট ইনফরমেশন গুলা হচ্ছে আমার নিজেরই কাইন্ড অফ, তো আমার থেকে ভালো তো কেউ জানে না। অ্যান্ড আরেকটা জিনিস আছে যে আমার পরিচিত একজন এজেন্সিও আছে, একদম পরিচিত। তো সেও আমাকে বলছে যে ভাই কোনো এজেন্সির কাছে যান না, এজেন্সি আসলে আপনার জন্য না, এই পর্যন্ত যেহেতু আসছে আপনি পারবেন টাইপ কথাবার্তা। তো DS-160 ফর্ম ফিল আপ করছি, সিজিআই পোর্টাল ফিল আপ করছি। এখন প্রবলেম যেটা হয়েছে, যেটা আমি এখন টেলিগ্রাম গ্রুপে মোটামুটি মানুষজনের মানে এটা হাহাকারেই বলা যায় যে স্লট নাই। তো আমারও ওই সময় স্লট ছিল না, স্লট অ্যাভেলেবেল ছিল হচ্ছে আগস্টে। এখন এখন কি করব আসলে, ওয়েট করা ছাড়া উপায় নেই। তা আমি, আমার মনে আছে 9 জুনে হচ্ছে জুলাইয়ের 15 তারিখে কয়েকটা স্লট ছাড়ছিল, এবং আমি সেই স্লট মিস করছি। মানে আমি হচ্ছে দেখতে দেখতে 10:30 বেজে গেছে, তখন দেখছি যে স্লট সব একোয়ার হয়ে গেছে। তো এখন তো একটা হতাশা যে কি ব্যাপার স্লট পাইলাম না। তো ওই দিনই মনে হয় হচ্ছে আগস্টের কিছু স্লট ছাড়ছিল, তো আগস্টের 12 তারিখে একটা স্লট নিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে জাস্ট ওয়েট করছি। তো এর মাঝখানে মানে মাঝখানে আমার ওয়াইফ আমাকে বলছিল যে একবার ইয়ার অ্যাপ্লাই করে দিতে। তো ওইটা আসলে করি নেই। তো মাঝখানে 14ই
জুনে খুব সম্ভবত ইয়ার মানে কারণ একটা কারণও আছে যে তখন ইয়ার অ্যাপ্লিকেশন গুলা যেগুলা কি ছিল সব পেন্ডিং ছিল, কোনো অ্যাপ্রুভাল বা ইভেন অনেকে রিফিউজ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো এই জন্য হচ্ছে আমি করিনি আর কি। তো 14ই জুনে হচ্ছে ইয়ার অ্যাপ্রুভাল আসলো। তো এবং 15ই জুনে স্লট ছাড়লো। বেশ অনেক স্লট ছাড়ছে, বাল্কে স্লট ছাড়ছে, 3টা ডেটের মনে হয়, 21, 24, 29 এরকম টাইপ ছিল। তো ওই দিন আরেক হতাশা, মানে এই পর্যন্ত কিন্তু অনেকগুলা হতাশাই, যে কি হইলো, আমি তো ইয়ার অ্যাপ্লাই করে দিলে হয়ে যেত টাইপ। আর হচ্ছে তখন একটা রাশের মতো কাজ করে, যে হাই হাই কি করব। তা আমি ওই দিনই আসলে ইয়ার অ্যাপ্লাই করে দিছি 15 তারিখেই। ওইটা আমার অ্যাপ্রুভ হয়েছে 22 তারিখে। তো 22 তারিখে অ্যাপ্রুভ হওয়ার পরে 22 তারিখে হচ্ছে আমি পরে স্লট নিছি। ওই দিন হচ্ছে কিছু স্লট ছাড়ছিল 8 জুলাই, তো 15 জুন এরকম ইত্যাদি ইত্যাদি। তো ওইগুলার মধ্যে 8 জুলাই স্লটটা নিছিলাম, এই আর কি। তো এর মাঝখানে একটা ব্যাপার আছে, এই যে ধরেন 9 জুনের পর থেকে 22 জুন পর্যন্ত, এইটা কিন্তু একটা খুবই স্ট্রেসফুল টাইম, এবং আমি মোটামুটি ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পোর্টালে অ্যাক্টিভ থাকতাম। তো এইটা ধরেন আমি অফিস করি, প্লাস হচ্ছে অফিসের ফাঁকে হচ্ছে খেয়াল রাখি। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে তখন খুবই ফ্রাস্ট্রেটিং ছিল আর কি। এই তো একটা সেকেন্ড, একটা কল আসতেছে ভাইয়া। ঠিক আছে ভাই, আমি অপেক্ষা একটা করতেছি। সেকেন্ড, আমি জাস্ট একটা মিনিট, আমি বলে আসি। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। তো সবাইকে আরেকটা জিনিস জানাই রাখি, আমাদের অ্যাপি ওপি ভাইয়ের কিন্তু F2 সহ ভিসা অ্যাপ্রুভ হয়েছে। তো রিসেন্টলি যারা আমাদেরকে প্রতিনিয়ত ইনবক্স করেন যে ভাই এই মুহূর্তে F2 নিয়ে দাঁড়ানো ঠিক হবে কিনা, বা গত 8 তারিখে আমাদের টোটাল আমাদের অন্ডন সেশন থেকে টোটাল 5 জনের মতো ছিল অ্যাপ্লিকেন্ট, তার মধ্যে 4জনই অ্যাপ্রুভ, একজন F2 এ ছিল, মানে শুধু F2। আর কাপল ছিল মেবি 3জন, আর একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট ছিল। তো যারা হচ্ছে আমাদেরকে নক দেন এই বিষয়বস্তুগুলো জানার জন্য, এগুলো আসলে ইন জেনারেল বলার মতো কোনো সিচুয়েশন নাই, এগুলো হচ্ছে আসলে পার্সন টু পার্সন, সিচুয়েশন টু সিচুয়েশন, এগুলো ভেরি করে ভাই। আসলে টোটাল প্রোফাইলের উপর ডিপেন্ড করে আসলে কিছু হবে কি হবে না, দাঁড়ানো উচিত কি উচিত না, ফান্ডিং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, সবকিছুর উপর ডিপেন্ড করে। তখন ইন জেনারেল সব ইনফরমেশন আমাদেরকে দিলে তখন ধরেন একটা মানে ফাইনাল অবস্থা দেওয়া যায় যে না, ইটস গুড ফর ইউ, এই টাইপ আর কি। তো আচ্ছা তারপর ভাই, হচ্ছে, শুরু করি নাকি ভাই শুরু আরেকবার? করেন, শুরু হ্যাঁ, করেন, জি জি। হুম। আচ্ছা। তো তারপরে হচ্ছে যখন ডেট নিয়ে নিছি, তখন হচ্ছে আ- আ- এই এই মক সেশন, এইরকম হচ্ছে ফ্রি মক সেশনে আমি হচ্ছে জয়েন করছি। তো জয়েন করে হচ্ছে মক দিছি, দেওয়ার পরে আমার পার্সোনালি তখন মনে হয়েছিল যে আমার হচ্ছে এরকম একটা ওয়ান অন ওয়ান সেশন দরকার। এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি আর আমার ওয়াইফ একসাথে অ্যাপ্লাই করব, ভিসার জন্য দাঁড়াবো, আমাদের দুজনেরই দরকার। তো পরে হচ্ছে ভাইয়াদের সাথে কন্টাক্ট করছি, এবং এইটার আসলে আমার কয়েকটা লাভ হইছে। একটা লাভ হইছে যে আমার অ্যান্সার গুলা বেশ গুছানো হয়েছে। হ্যাঁ, এমন না যে আমি একদম হুবহু মুখস্থ অ্যান্সার, ধরেন ভাইরা যেটা সাজেস্ট করছে একদম ওইটাই বলছি, এরকমও না। জিনিসটা হচ্ছে কিন্তু অ্যান্সার হচ্ছে পলিশড হয়েছে, এক্স্যাক্টলি কোন জিনিসের পরে কোন জিনিস বলবো আমার ভাষায়, সেইটা হচ্ছে আমার রেডি হয়েছে। এবং এইটার আরেকটা মানে উপকার আমি পাইছি, এটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? তা আমি মানে আগাইতে থাকি। তো আমরা এরকম মোটামুটি মক গেছে, সেশন গেছে। তো 7 তারিখ পর্যন্ত মক দিছি, এবং মোটামুটি ভাইরাও বলতেছিল ওকে, আমিও মোটামুটি বুঝছি যে ঠিক আছে, ভালো হবে। 8 তারিখে হচ্ছে ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, মানে ভিসা ইন্টারভিউ আর কি। 8 তারিখের 9টার দিকে ছিল। তা আমরা হচ্ছে একটু আগেই চলে গেছি, ধরেন 7:45টার দিকে চলে গেছিলাম। তো ওইখানে ওই দিন হচ্ছে মোটামুটি বৃষ্টি ছিল আর কি, দুজন দাঁড়ায় আছি, এইরকম হচ্ছে কন্ডিশন। তো মোটামুটি আমরা এম্বাসির ভিতরে ঢুকছি 8টা 45-এর দিকে। এম্বাসির ভিতরে ঢুকছি মানে ওই টাইম ওয়াইজ নিতে নিতে 8টা 45 বাজায় ফেলছে এরা। 45 বা একটু আগে হবে, 8টা 40-এর দিকে ঢুকছে এরকম। তো তো প্রথমে হচ্ছে আমি যদি বলতে হয় স্টেপ বাই স্টেপ আসলে কি হয় ওইখানে, প্রথমে হচ্ছে আপনার ঢুকেই পাসপোর্ট স্ক্যান হয়, আর পিছনে হচ্ছে একটা স্টিকারের মতো লাগায় দেয়। তো এইখান থেকে আমার মনে হয় আমাদের
দুইজনের যেটা মনে হয়েছে যে ওরা হচ্ছে অ্যাপ্লিকেন্টদের ট্র্যাক করে বলতে হচ্ছে ওরা জানে মানে কে কে আসতেছে এবং কি অবস্থা কি। ট্র্যাক করে বলতে এইটুকুই, মানে এটা বলতেছি না যে আগে থেকে আমার প্রোফাইল ঘাটায় রাখছে, এরকম কিছু না। আমি এম্বাসিতে ঢুকছি, আমি আমার ওয়াইফ নিয়ে ঢুকছি, আমার ওয়াইফ আমি ঢুকছি, এইটা ওরা মোটামুটি সবাই অবগত। এইটা আমাদের ফিল হয়েছে। কেন হয়েছে সেটা বলি। কারণ ওইখানে স্ক্যান করানোর পরে একটু সামনে আগায় গিয়ে হচ্ছে মানে মেইন বিল্ডিং এ ঢুকতে হয়। তো ইনিশিয়ালি গেটটা ওপেন করে যে ঢুকলাম, ওইখানে হচ্ছে একজন গার্ডের মতো দাঁড়ানো, গার্ড বলবো না, সিনিয়র কোনো সিকিউরিটি অফিসারের মতো দাঁড়ানো। তো উনি আমাকে জিজ্ঞেস করছে ভিসা ইন্টারভিউ, আমি বলছি হ্যাঁ। বলার পরে আমি হচ্ছে বলতে নিছি যে আমরা একসাথে পর্যন্ত বলছি। উনি আমাদেরকে বলতেছে হ্যাঁ। এটাতে আমি একটু ভেবা চাকা খাই গেছি যে কি বলে, যে আমরা জানি। তারপরে হচ্ছে ওইটা পরে আরেক মানে এরপরের গেটটা ক্রস করে হচ্ছে একটা সিকিউরিটি চেক আপের মতো হয় আপনার হচ্ছে ওই যে ফাইল টাইল নিয়ে যায়, এটা ওই ব্যাগেজ চেক আপের মধ্যে দিয়ে যায়। আর হচ্ছে একটা স্ক্যানার যেটা যেরকম থাকে। এরপরে হচ্ছে ওইটার পরে একটা আউটার ওয়েটিং রুমে বসায়, এরকম দুইটা মানে চারটা পাঁচটার মতো বেঞ্চ আছে, ওইগুলাতে বসায়। তো ওইখানে হচ্ছে মানে আগেই বলে দিই সামনে যাদের ভিসা ইন্টারভিউ, যে চেষ্টা করবেন ফার্স্ট যে সারিটা আছে, রোটা আছে, ওইখানে বসার। কারণ ওই আলটিমেটলি ওটা ফার্স্ট রো থেকেই নিবে, আপনি আগে আসেন পরে আসেন ম্যাটার করে না, ফার্স্ট রো থেকেই নিবে। তো যেটা হয় যারা পরে আসে পিছনের রোতে বসে, ওরা গিয়ে ফার্স্ট রোতে বসে। তো চেষ্টা করবেন ফাঁকা থাকে বসার চেষ্টা করবেন, তাহলে আগে যেতে পারবেন, এই আর কি, আর কিছু না। তবে আহ ওইখানেই থেকেই ওই আউটারেই হচ্ছে যদি আপনার ওয়াশরুমে যাইতে হয়, ফ্রেশ হইতে হয়, হয়ে নিবেন, কারণ এরপরে ভিতরে গেলে তার চান্স নাই। তো এই আর কি, একটা জাস্ট জেনুইন একটা ছোট টিপস। তো ওইখান থেকে ধরেন ইনার ওয়েটিং রুম টাইপ একটা আছে, তো এরকম করিডোরের মতো বেশ লম্বা করিডোর, মাঝখানে দুইটা টার্নও নিছে, এবং ওইখানে হচ্ছে বেঞ্চ, দেওয়ালের সাথে একটা বেঞ্চ। সবাই উঠে মানে একজন একজন করে যায়, ওই বেঞ্চে হচ্ছে বসা অবস্থায় একটু একটু করে আগায় আর কি, এরকম। তো হচ্ছে ওই দিন তো বৃষ্টি ছিল। আচ্ছা, ছাতা নিয়েও কাহিনী হয়েছে সবার সাথে। এ, ছাতা সবাই চিন্তা করতেছে কোথায় রাখবো, এবং এটা নিয়ে এই ধরেন গার্ড যারা ছিল একটু চিল্লাচিল্লি করছে মানুষের জনের সাথে, এই আর কি, যে এখানে রাখেন না ওইখানে রাখেন না টাইপ। তো এইগুলাতে মানে আমরা আসলে এগুলা পাত্তা দিইনি। কেন? কারণ এগুলা হচ্ছে ডিমোটিভেট করে। আপনি একটা জায়গায় গেছেন, কেউ যদি আপনার সাথে চিল্লাচিল্লি করে, ডিমোটিভেট করবে স্বাভাবিক। তা আমরা আগে থেকেই যে কেউ যদি আমার চিৎকারও করে কিছু আসে যায় না টাইপ অবস্থা। তো এইভাবে এরপরে হচ্ছে যাইতে যাইতে এই করিডোর গুলা ক্রস করে এরপরে হচ্ছে মেইন ইন্টারভিউ রুম যেটা, ওইখানে হচ্ছে ঢোকা মানে ঢোকাই আর কি। এরপরে হচ্ছে ওইখানে গিয়ে ইনিশিয়ালি, এবং আমার কাছে মনে হচ্ছে বেশ সুশৃঙ্খল পুরা সিচুয়েশন। ওইখানে গিয়ে প্রথমে হচ্ছে DS-160 চেক হয়। এরকম আমাদের সময় চারটা কাউন্টার ওপেন ছিল, 1 2 3 4, এরকম ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কাউন্টার গুলাতে। এইখানে আবার যেটা হয়েছে যে আমার আর আমার ওয়াইফের হাতে আলাদা ফাইল ছিল। আলাদা ফাইল ছিল এই কারণে যে আমরা আমাদের ডকুমেন্ট গুলা যার কাছে যেটা চাইতে পারে ওইভাবে করে ডিস্ট্রিবিউট করে রাখছি, এবং দুইজনের হাতে পাসপোর্ট আলাদা করেছিল। তো দুইজনকে দেখতেই কাইন্ড অফ আলাদা অ্যাপ্লিকেন্টই মনে হচ্ছিল। তো আমরা হচ্ছে লাইনে দাঁড়াইছি ওই যে DS-160 লাইনে। তো আমার ওয়াইফ হচ্ছে আমার পিছনে দাঁড়াইছে, পাশে না দাঁড়ায়। তো একজন মানুষ ওইখানের কোন সিকিউরিটি অফিসার এসে বলতেছে আপনারা তো হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি দাঁড়ান। তো তখন আরেকবার মনে হয়েছে যে কি ব্যাপার, কিভাবে জানে, মানে ওর তো আমার সাথে বিন্দুমাত্র ইন্টারাকশন হওয়া লাগবে, যেটা হয় নাই। ঠিক আছে। তো একটা জিনিস জিজ্ঞেস করা, আর একটা জিনিস হচ্ছে স্টেটমেন্ট দিয়ে দেওয়া। তো ওরা হচ্ছে স্টেটমেন্টই দিচ্ছিল আর কি কাইন্ড অফ। এরপরে হচ্ছে DS-160 চেক হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, আমার হচ্ছে একটা পুরানো ইমেল ছিল যেটা হচ্ছে আমি DS-160 তে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো আমি হচ্ছে ওই ইমেলটা DS-160 পিছনে পেন্সিল দিয়ে লিখে নিয়ে গেছিলাম। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা করছিলাম, আমি সোশ্যাল মিডিয়ার প্রিন্টেড কপির মধ্যেও লিখছিলাম, এই ভয়ে যে আমি হয়তো বা ভুলে যাব বলতে যে আমার এটা অ্যাড করে দেন, মানে স্ট্রেসফুল সিচুয়েশন। তো আসলে ভুলি নাই, বলছি। বলার পরেও যে কাহিনী সেটা হচ্ছে ওরা অ্যাড করে নাই, বলছে লাগবে না। তো কিছু করার নেই আর কি। তো ঠিক আছে। এরপরে ওইটা চেক করার পরে ওয়েট করা একটু চেয়ারে বসে। তো ওইখান থেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্টের পরে সরি ফিঙ্গারপ্রিন্ট বল সরি 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 হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট নেই। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এরপরে হচ্ছে ওইখানেই
বড় বড় সারি সারি বেঞ্চ আছে। তো বেঞ্চের সেকেন্ড বেঞ্চের এক মাথায় বসায়, আপনি পুরাটা ঘুরে আবার ফার্স্ট বেঞ্চের ওই সেম মাথায় আসবেন। আসার পরে আপনাকে কোনো না কোনো কাউন্টারে পাঠাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং ইন দা মিন টাইম আপনি সবার ইন্টারভিউ এর কোয়েশ্চেন মোটামুটি শুনতে পারবেন, এবং সে কি অ্যান্সার দিচ্ছে কম বেশি শোনা যায়, এবং সবার রিজেকশন, সবার একসেপ্টেন্স, এগুলা সব দেখতে পারবেন। এবং জিনিসগুলা খুবই স্ট্রেসফুল, কারণ আপনার চোখের সামনে যদি আপনি চারটা কাউন্টার ছিল, 7, 10, 11, 12, হ্যাঁ এই চারটা কাউন্টারে ইন্টারভিউ চলতেছিল। চারটা কাউন্টারে যদি কন্টিনিউয়াস ধরেন অনেক রিজেকশন দেখতে থাকেন, তো জিনিসগুলো হচ্ছে একটু প্যারা দেয়। তো আমরা আগে থেকে যেটা চিন্তা করে গেছি যে এগুলা কিছু দেখবো না, কারণ আমার আমার অন্যের কোনো কোয়েশ্চেনের অ্যান্সারও শোনার দরকার নেই, কারণ আমার অ্যান্সার রেডি। মোটামুটি আমার মাথায় সাজানো আছে, সবই ইনফরমেশন আছে, বলবো, সমস্যা নেই। সিচুয়েশন এরকম। মাঝখানে ধরেন আমরা কি করছি, যে আমরা নিজেরা তো কথা বলতেছি, আরেকটা জিনিস যেটা করছি যে ধরেন কোনো অ্যাপ্লিকেন্টের ভিসা, সোশ্যাল মিডিয়া রিভিউ আসছে, তো কাইন্ড অফ তো এটা তো অ্যাপ্রুভাল টাইপ। তো হচ্ছে আমরা ওর সাথে যদি আই কন্টাক্ট হয়েছে, ইশারায় কংগ্রেস জানাইছি। এইটা এমন না যে ভাই এটা করার কোনো দরকার, এটা হচ্ছে পার্সোনাল, মানে যে পজিটিভ সিচুয়েশন নিজেদের জন্য ক্রিয়েট করার জন্য, আর কিছুই না। এইগুলো আমরা করছি, এবং আমরা অনেকের ইন্টারভিউ শুনছি, দেখছি কিভাবে রিজেকশন করতেছে, ভ্যারাইটি অফ অ্যান্সার শুনছি। তো এবং কিছু অ্যান্সারে মাঝে মাঝে মনে হয়েছে যে এগুলা কেন বলতেছে। যেমন আমি একটা জিনিস একটা শেয়ার করি, যে আমরা ওইখানে বেঞ্চে বসে শুনতেছি যে ওকে জিজ্ঞেস করছে যে তোমার I-20 তে যে ফান্ডিং, এটা তোমার পার্সোনাল ফান্ডিং, তো এটা কোত্থেকে আসছে। তো ও বলছে যে আমার সেভিংস করছি আমি, এইখান থেকে আসছে। তো জিজ্ঞেস করছে যে তোমার সেভিংস কত, তো বলছে। ভিসা অফিসার তখন বলছে যে এটা তো ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে তুমি কিভাবে নিজেকে নিজের ডেফিসিট কভার করবা। তখন ও হচ্ছে অ্যান্সার দিছে আমার বাবার এরকম প্রপার্টি আছে, আমার বাবা এটা করে সেটা করে ইত্যাদি। তো ভিসা অফিসার ইনস্ট্যান্ট এরপরে রিজেক্ট করে দিচ্ছে। তো আমার কাছেই তখন মনে হয়েছে যদি বাবার প্রপার্টি থাকে, তাহলে বাবার থাকতেই পারে, সমস্যা তো নেই, তো ওইভাবেই অ্যাড করে নাই কেন। তো এই জিনিসগুলা একটু আমার কাছে মনে হয়েছে যার যার প্রোফাইল অনুসারে আসলে সাজায় নেওয়া উচিত, একটু মাথা ঠান্ডা করে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ মোটামুটি আমরা এই শুনতে শুনতে যখন হচ্ছে কাউন্টারে পাঠাইছে, 11 নাম্বার কাউন্টার ছিল। তো আমি নেক্সট অফ ইউএস যে ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে হচ্ছে ওই ভিসা অফিসারের বেশ মানে অনেক ইন্টারভিউ দেখছি, অনেকগুলাই পড়ছি। ওই ওনাকে হচ্ছে বলে হচ্ছে, মানে অনেকে এক্সপ্লেন করে যে ব্যাংক কাট ভিসা অফিসার এভাবে বলে, বা হচ্ছে ব্রাউন হেয়ার টাইপ, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে অনেকে লেখালেখি করে আর কি। তো যাই হোক, তা আমরা হচ্ছে লাইনে দাঁড়াইছি, আমাদের ধরেন সামনে 7 জন ছিল, এন্ড 7 জনের মধ্যে 6 জনের ভিসা রিজেক্ট হয়ে গেছে, বুঝছেন। এবং আমি পিছনে দাঁড়ায় ওর ভিসা ইন্টারভিউ কিন্তু স্পষ্ট শুনতেছি, ওর অ্যান্সার গুলা স্পষ্ট শুনতেছি। কিছু জায়গায় মনে হচ্ছে যে এটা কেন হইলো, ভিসা রিজেক্ট হলো, এটা তো হওয়া উচিত না, ওর তো একসেপ্ট হওয়া, জাস্ট আমাদের আগে একজনের একসেপ্ট হয়েছে। এই হচ্ছে কন্ডিশন। তো এরপরে এবং আমরা ওইখান থেকে দেখতেছি যে উনি বেশ বিরক্ত, মানে সকাল থেকে আসলে নিতেছে, আমিও বুঝি, ঠিক আছে, সকাল থেকে নিতেছে এতগুলা ভিসা ইন্টারভিউ, তখন অলরেডি 10টা 20-এর মতো আছে। তো বিরক্ত হইতেই পারে, বাট এইটার ইম্প্যাক্ট আমার উপর পড়লে তো আমি প্যারা খাবো। তো ধরে যেটা হয়েছে, আমার ইন্টারভিউর আগে ও হচ্ছে আরেকজনের সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, মানে গল্প করতেছে আসলে। তা আমি আসলে আর সামনে আগায় যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওকে গল্প করুক, মাথা ঠান্ডা করুক, টাইম দিই। সিচুয়েশনটা এরকম ছিল, আমি আগাইনি, আমি দাঁড়াই আছি দূরে। তো ও যখন আসছে আমি তখন আগাইছি। তো ও হচ্ছে আহ উনি হচ্ছে যেই কোয়েশ্চেন, আমি যখন ইনিশিয়ালি গেছি, আমরা দুজনেই যখন গেছি, তো আমাকে জিজ্ঞেস করছে আর ইউ দা প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট, ইয়েস অফিসার। তো ওই যে পাসপোর্ট I-20 চাইছে। এরপরে হচ্ছে আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে যে ক্যান উই কন্টিনিউ ইন ইংলিশ। তো আমার ওয়াইফ বলছে যে অফিসার ক্যান উই কন্টিনিউ ইন বেঙ্গলি। তো উনি বলছে হ্যাঁ শিওর, সমস্যা নেই। তারপরে ওই যে যেই টিপিক্যাল কোয়েশ্চেন যে বাংলাদেশে আসতে ভয় পাই কিনা, পেয়ার আছে কিনা, এটা জিজ্ঞেস করছে, না বলছি।
এরপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর রিসার্চ ইন্টারেস্ট ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো প্যারাটা হচ্ছে এইখানে হচ্ছে আমি নার্ভাস হয়ে গেছি যে ও কি স্পেসিফিক্যালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার কোনো রিসার্চ ইন্টারেস্ট জানতে চাচ্ছে, কারণ আমার রিসার্চ এক্সপিরিয়েন্স ইন্টারেস্ট সবই ম্যাটেরিয়াল বেসড, কারণ আমি ম্যাটেরিয়াল সায়েন্সে পড়াশোনা করছি, এই নিয়েই আমার রিসার্চ সবকিছু। তো একটু প্যারা খাই গেছি, একটু না ভালোই প্যারা খাইছি সত্য কথা বলতে। এবং এই যে নার্ভাস হিটটা করছে, প্রবলেম মানে এইটা আমার ভয়েসে বোঝা যায় নাই যে আমি নার্ভাস হয়ে গেছি। কেন বোঝা যায় নাই? ওই যে আমি বললাম না যে আমি মকের এই যে আরেকটা সুবিধা হচ্ছে এইখানে পাইছি, যে আমি প্র্যাকটিস করতে করতে এই লেভেলে চলে গেছিল যে আমার ভয়েস হচ্ছে, আমি যে নার্ভাস আমার ভয়েসে বোঝা যাচ্ছে না, আমার অ্যান্সারে বোঝা যাচ্ছে না, অ্যান্সার আমার ডেলিভার হচ্ছে এবং বেশ ন্যাচারালি ডেলিভার হচ্ছে। এইটার পর ও জিজ্ঞেস করছে হাউ ডিড ইউ ম্যানেজ ইউর অ্যাডমিশন। ওই যে সেম হাউ ডিড ইউ ম্যানেজ ইউর ফান্ড, একই কথা, ওই অ্যান্সার মোটামুটি গুছায় সুন্দর করে দিয়ে দিছি। দেওয়ার পরে এরপরে হচ্ছে ও আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে যে আপনাদের বিয়ে কবে হয়েছিল বাংলায়। তো বলছে আমার ওয়াইফ যে এত তারিখে। জিজ্ঞেস করছে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাও বলছে লাভ ম্যারেজ ছিল। পরে ওইটার ফলো আপ কোশ্চেনই বা এটা করে আর কি, যে আপনাদের পরিচয় কিভাবে হয়েছিল সেটাও বললো। এরপরে হচ্ছে উনি বললো যে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা কি একটু দেখতে পারি। তো দেখাইলো। এরপরে উনি পুরাটাই কনভারসেশন আসলে আমার ওয়াইফের সাথে করছে, আমাকে আসলে কিছু বলে নাই, কারণ বাংলায় বলতেছিল যে আপনাদের সোশ্যাল মিডিয়া রিভিউ প্রিন্টেড কপি আছে কিনা। ও দিছে। পরে ওকে বুঝায় বলতেছে যে এইটা আসলে কাইন্ড অফ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, আমরা সোশ্যাল মিডিয়া গুলা চেক করব, চেক করে হচ্ছে সব ঠিকঠাক থাকলে ভিসা অ্যাপ্রুভাল পাবেন, আপনারা ভিসা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। এরপরে আমরা চলে আসছি এই আর কি। নাও এক্সপিরিয়েন্স এই। তারপরে হচ্ছে 8 তারিখে দিছি, 9 তারিখেও হচ্ছে মানে আমি 7টা 8টা 6টা 7টা পর্যন্ত আমি চেক করছি, অ্যাপ্লিকেশন রিসিভড দেখাচ্ছিল। তা আমি 10 তারিখে আসলে দেখি নাই। 10 তারিখে রাতে হচ্ছে আমি আমার এক জুনিয়র আসলে কথা হচ্ছিল, ও চেক করছে, ও সেম কাউন্টারে দিছে, ওর হচ্ছে এরকম আসছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে। তার আগে পর্যন্ত সেম কথাবার্তা যেহেতু হয়ে আছে যে অ্যাপ্লিকেশন রিসিভ দেখাচ্ছে, তো অ্যাপ্রুভ দেখছে। আমি পরে লগ ইন করছি, আমি ইনিশিয়ালি অ্যাপ্রুভ দেখছি। তা এর একটা শান্তি। একটু পরে, একটু পরে বলতে 11 মানে একটু পরেই আমি যখন আবার ঢুকছি আমি ওইখানে দেখছি হচ্ছে ইস্যুড হওয়া। এখন এগুলা আসলে এখন আমার জিজ্ঞেস করতে পারেন ভাই অফ ডে তে কেমনে হয়েছে, আমি ভাই জানি না, এই বলে রাখি আমি জানি না। আমি যেটা দেখছি সেটা আজকে বললাম, এই আর কি এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স। এখনো পাসপোর্ট কালেকশনের ইমেল আসে নাই, আই এম হোপিং কালকে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই ভাই। আর কি। পাসপোর্ট কালেকশন মেল হয়তো বা আগামীকালকেই পেয়ে যাবেন, সকাল বা দুপুরের মধ্যে। আর যদি বিএফএস এর আশেপাশে থাকেন সেক্ষেত্রে হচ্ছে দুপুর শেষে সেটা কালেকশন করতে পারবেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এপিওপি ভাইয়ের হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা, এটা শুধু এক্সপিরিয়েন্স ছিল না, এখানে হচ্ছে উনি তুলে ধরার চেষ্টা করছেন ওনার জার্নি, একদম হচ্ছে আইএলস থেকে শুরু করে যারা হচ্ছে বিগিনার লেভেলে, যারা মাস্টার্স থেকে কি বলে ব্যাচেলর থেকে ডিরেক্ট মাস্টার্স স্কিপ করে পিএইচডির জন্য যেতে যাচ্ছেন। এটা আমি নিজেও হচ্ছে সবাইকে রিকমেন্ড করি, কারণ ফান্ড বলতে মূলত হয় এক ব্যাচেলরে অথবা হচ্ছে পিএইচডিতে, এই দুইটা সেকশনে হচ্ছে ফান্ড বেশি থাকে। আর মাস্টার্স লেভেলে আসলে ফান্ড পড়া খুব টাফ, সেন্ট্রালি ছাড়া যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন। তো ফান্ড পড়া খুব প্যারা হয়ে যায় তাদের জন্য। আর যদিও ফান্ড কেউ পায়, এক্সট্রা অর্ডিনারি প্রোফাইল ছাড়া আসলে ফান্ড পড়া খুবই টাফ। এ হচ্ছে বিষয়। তো যাই হোক, অভি ভাইকে হচ্ছে আমাদের সাইড থেকে অনেক অনেক বেশি কনগ্রেচুলেশন এবং দোয়া থাকবে সবসময়। আর আমাদের সাথে ভাইয়ের পথ চলাটা ছিল খুবই স্মুথ। উনি আমাদের এখানে আসছেন, আমরা আসলে এখানে এমন কোনো রোল প্লে করি নাই যেটা হচ্ছে আমাদের জন্য ওনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে আসছে, এরকম কোনো কিছুই না। আমরা জাস্ট আমাদের সাইড থেকে প্রফেশনাল যে গাইডলাইন গুলো কিভাবে কি করা লাগবে, জাস্ট ইনস্ট্রাকশন গুলো হচ্ছে ওনাকে আমরা ডেলিভারি করছি। এবং উনি নিজের চেষ্টায় নিজের এফোর্ট দিয়ে নিজের মেধায় হচ্ছে সম্পূর্ণ অ্যাচিভমেন্টটা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর আরেকজন অ্যাপ্লিকেন্ট ছিল আমাদের, সাকিনা আপু, F2। উনি জাস্ট আমাদেরকে জাস্ট কেবলমাত্র 2 দিন সময় দিয়েছিল, ইন্টারভিউ 2 দিন আগে হচ্ছে এনরোল করেছিল। তো যারা হচ্ছে আমাদের ওয়ান রাউন্ড সেশনে আসেন বা আসবেন, আমরা রিকমেন্ড করব
একটু সময় নিয়ে আসবেন, কারণ আপনি 3 দিন আগে আসলেও যে পেমেন্ট, আপনি 3 মাস আগে যদি আসেন সে একই পেমেন্ট। তো এক্সট্রা বেনিফিটের জন্য ডেফিনেটলি আগে আসা উচিত, যারা বুদ্ধিমান তারা আগে আসে। তো যাই হোক, আমি অ্যাপিওপি ভাইকে একটা রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটা হচ্ছে, ভাই যেহেতু একটা গুড প্রোফাইল নিয়ে গুড একটা ইনস্টিটিউটে গুড একটা পজিশন নিয়ে যাচ্ছেন, ডেফিনেটলি এক সময় আপনি নিজেও এক সময় রিসার্চার থাকবেন, যেহেতু আপনার এইমটাই হচ্ছে রিসার্চ নিয়ে। তো তখন আপনারও হয়তো বা একটা নিজস্ব ল্যাব থাকবে এরকম বড় কোনো ইনস্টিটিউটে। তো তখন হয়তো বা আপনার হাতেও অপরচুনিটি থাকবে, ফান্ড আসবে। তখন আমরা আসলে সব অ্যাপ্লিকেন্টকেই বলে থাকি, আপনাকেও তার ধারাবাহিকতায় বলতেছি, আমাদের নেশনকে হচ্ছে ভাই সবার আগে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা বাঙালি কমিউনিটি পার্শ্ববর্তী ইন্ডিয়ান কমিউনিটি থেকে অনেক বেশি পিছিয়ে আছি। দেখা যায় কোনো, হ্যাঁ, এটা অবশ্যই। রাইট? হ্যাঁ ভাই, দেখা এবং যায় যে এটা আসলে দেখা যায় যে প্রফেসরদের হুম, ল্যাবে, ইন্ডিয়ান হুম, প্রফেসরদের ল্যাবে দেখা যায় যে হুম, 90%, 95% হুম, ইন্ডিয়ান। এবং হ্যাঁ, চাইনিজ প্রফেসরদের ল্যাবে 95% চাইনিজ। রাইট, হয়তো বা একটা বাংলাদেশি বা একটা ইন্ডিয়ান হুম, থাকে, এরকম আর কি। মানে আমাদের, কিন্তু আমাদের এমনিতেও প্রবলেম হচ্ছে আমাদের দেশের প্রফেসরও একটু কম। হুম, হুম, আর নট অনলি দেন, আমি দেখছি আমাদের প্রফেসররা আসলে অনেক ক্ষেত্রেই হুম, আমাদের হচ্ছে আপলিফট করে না। এটা হ্যাঁ। হচ্ছে আমি নিজেই ফেস করছি এখানে আর কি। কিছু কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে যে আসলে যেটা হচ্ছে মানে মোটামুটি আমি থার্ড গ্রেড কান্ট্রি বলবো, তৃতীয় শ্রেণীর যে কান্ট্রি গুলো, এখানে হচ্ছে অনেক সময় কিছু লিমিটেশন থাকে। প্রফেসররা চাইলে হচ্ছে সরাসরি নিজের দেশের কান্ট্রি, আর যদি সে একই ইউনিভার্সিটির হয় মনে হয়, সেক্ষেত্রে অনেক সময় ফান্ড দিতে পারে না, বা দিলে হচ্ছে তার মানে প্রফেশনাল কিছু লিমিটেশন থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে, মানে আমি আমার যা বলতেছি সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দেখা যায় যে প্রফেসর নিজে নিতে পারতেছে না, বাট তার কলিগ হয়তো অন্য কোনো কান্ট্রি বা ইউএস এর লোকাল, তার মাধ্যমে হচ্ছে ফান্ডটা ম্যানেজ করে দিচ্ছে, দেন যাওয়ার পরে সে ট্রান্সফার নিয়ে তার ল্যাবে নিয়ে আসতেছে। এরকম অহরহ কাহিনী আমরা দেখতেছি। তো মোট কথা হচ্ছে, ধরেন যদি মানে ইচ্ছা থাকে নিজের ফান্ডকে রিপ্রেজেন্ট করা, যদিও হচ্ছে বাঙালি হিসেবে আমরা সচরাচর হচ্ছে সবার থেকে পিছিয়ে থাকি, এক্সপিরিয়েন্স বলেন, কোয়ালিফিকেশন বলেন, তারপরে হচ্ছে আমাদের যদি বেটার বেটার কোয়ালিটিফুল পার্সন গুলো, কোয়ালিফাইড পার্সন গুলো যদি এখানে যাইতে পারে, ডেফিনেটলি একটা সময় আমাদের একটা বিশাল একটা নেটওয়ার্ক হবে, এবং আমরা হচ্ছে ওইটার বেনিফিট পাবো, ডেফিনেটলি। আমাদের বেনিফিট পাবো ইনশাল্লাহ। এই আর কি। তো ভাইকে হচ্ছে আমাদের তরফ থেকে আবার কংগ্রেচুলেশন ভাই, থ্যাংক ইনশাল্লাহ ইউ ভাইয়া। দেখা হবে রিজিকে থাকলে ইউএসএ তে। আর আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া, ভালো আপনার থাকবেন। জন্য সবাই দোয়া করবেন। এবং হুম। আমি সবাইকে হচ্ছে মানে বেস্ট অফ লাক বলবো ওদের নেক্সট জার্নিতে, যেন জার্নিটা স্মুদার হয় আর কি। মানে সবার যেন মেন্টাল প্যারা, এই জিনিসগুলা আসলে এত প্যারা না খাইতে হয়। এইটাই হচ্ছে সবার জন্য আমার দোয়া আর কি, আর কিছু না। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ঠিক আছে। আমরা আছি। যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে, একদম হচ্ছে ইমিগ্রেশন পর্যন্ত আমাদেরকে যে কোনো সময় রিচ আউট করবেন। আসছি আমরা ইনশাল্লাহ। অবশ্যই ভাই। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো আমরা বাই। হচ্ছে পিওপি ভাইয়ের কাছ থেকে অফিসিয়ালি বিদায় নিচ্ছি। তো এখন আমরা হচ্ছে পুনরায় আমাদের মক সেশনে চলে যাব। একটু অপেক্ষা করবেন সবাই।